আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? ম্যাম ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন রুটিন অনুযায়ী কি ক্লাস আমাদের বলো তো দেখি, মনে আছে কিনা? ম্যাম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র। প্রথম পত্র, ভেরি গুড। প্রথম পত্রের কোন অধ্যায় পড়ছিলাম আমরা? কে বলবে? প্রথম অধ্যায়ের প্রথম ফার্স্ট পার্টের কোন অধ্যায় পড়ছি আমরা? পঞ্চম অধ্যায় ম্যাম। পঞ্চম অধ্যায়, ভেরি গুড। পঞ্চম অধ্যায়ের কতটুকু পড়েছি? গত ক্লাসে কোনটা পড়েছি বলো? পঞ্চম অধ্যায়ের ম্যাম 5.15 পর্যন্ত। দশমিকের পরে 15 বলে না, ওটা সংখ্যাটা বলতে হয় 1-5। 5 সরি ম্যাম, হ্যাঁ 5.15। 5.15 এটা পড়েছে, এবং এটা আমি বাসায় ভালো মতো রিভিশন দিতে বলেছিলাম। রিভিশন দিয়েছো সবাই? জি ম্যাম। আচ্ছা, শর্ট সিলেবাস অনুযায়ী এরপরে আমাদের 5.18 পড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমি 5.18 শুরু করব। সবাই বই খুলে ফেলো। 5.18 বাংলাদেশের সেবা খাতের প্রবৃদ্ধি। আচ্ছা, ক্লাসে যারা জয়েন করেছো তারা চ্যাট বক্সে একটু রোল নাম্বারটা লিখে ফেলো। আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, বাংলাদেশের সেবা খাতের প্রবৃদ্ধি, প্রোগ্রেস অফ সার্ভিস সেক্টরস ইন বাংলাদেশ। উৎপাদনের দুটি খাত, একটু আন্ডারলাইন করবা, অনেক সময় জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হয় যে উৎপাদনের খাত কয়টি, তখন আনসার হবে দুটি। যাদের একটি হলো পণ্য খাত এবং অন্যটি হলো সেবা খাত। পণ্য খাত আর সেবা খাতের নিচে আন্ডারলাইন করে রাখো। এই যে আমরা পড়েছি যে উৎপাদনের দুটি খাত, সেই দুটি খাতের একটি হচ্ছে পণ্য আর একটি হচ্ছে সেবা। পণ্য খাত এবং সেবা খাত। উৎপাদনের ক্ষেত্রে পূর্বে পণ্য খাতকে গুরুত্ব দিলেও সেবা খাতকে তেমন গুরুত্ব দেওয়া হতো না। পণ্য খাতের উন্নয়নের জন্য চিন্তা ভাবনা, প্রচার, প্রোপাগান্ডা, গবেষণা ইত্যাদি করা হলেও সেবা খাতের উন্নয়নের জন্য তেমন কিছু করা হয়নি। কিছুদিন আগেও আমাদের দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের জন্য নানা প্রকার শিল্প কারখানা ও কলকারখানা গড়ে উঠলেও সেবা খাতের প্রবৃদ্ধি তেমন একটা হয়নি। তবে প্রযুক্তির উন্নয়ন ও জনগণের চাহিদার কারণে ক্রমান্বয়ে সেবা খাতের ব্যাপক উন্নতি সাধিত হচ্ছে। বর্তমানে এদেশে টেলিযোগাযোগ খাত, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, পরিবহন খাত, আমদানি রপ্তানি খাত, হোটেল ও পর্যটন খাত ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। নিচে এই সকল খাতের বর্ণনা দেওয়া হলো। অর্থাৎ তোমাদের বইতে প্রায় 11 ধরনের সেবা খাতের বর্ণনা দেওয়া আছে। ঠিক আছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে টেলিযোগাযোগ খাত, ইংরেজিতে বলা হয় টেলিকমিউনিকেশন সেক্টর। সরকারি এবং বেসরকারি মালিকানায় রয়েছে দেশের অন্যতম টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ। সরকারি এবং বেসরকারি মালিকানায় একটু আন্ডারলাইন করে রাখো। যদি প্রশ্ন হয় যে টেলিযোগাযোগ খাত কোন মালিকানায় আছে, তখন আনসার হবে সরকারি এবং বেসরকারি মালিকানায়। সরকারি মালিকানায় রয়েছে ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন, এটা একটু আন্ডারলাইন করবা। সরকারি মালিকানায় রয়েছে ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন। তাছাড়া বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠান
বাংলাদেশের প্রায় সব অঞ্চলে মোবাইল ফোনের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। গত কয়েক বছরে বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রাম মোবাইল ফোন নেটওয়ার্কের আওতায় এসেছে। ল্যান্ড ফোনের ক্ষেত্রেও বর্তমানে অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করা হয়েছে। কোটি কোটি টাকা বিনিয়োগের সাথে সাথে এই প্রতিষ্ঠানগুলো দেশের কর্মসংস্থানে রাখছে বিশেষ ভূমিকা। আচ্ছা, দেশের কর্মসংস্থানে এই দুটো শব্দ একটু আন্ডারলাইন করবা। দেশের কর্মসংস্থানে। তাছাড়া অবকাঠামোগত উন্নয়নেও এদের ভূমিকা বিশাল। অবকাঠামোগত উন্নয়ন, এই দুটো শব্দ আন্ডারলাইন করো। অবকাঠামোগত উন্নয়ন। এই প্রতিষ্ঠানগুলো অর্থাৎ টেলিযোগাযোগ খাতে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো আধুনিক পন্থায় সেবার ডিজাইন করছে এবং একই সাথে গ্রাহক সেবার ক্ষেত্রে রাখছে বিশাল অবদান। গ্রাহক সেবার ক্ষেত্রে রাখছে বিশাল অবদান। এই শব্দগুলো একটু আন্ডারলাইন করো। যদি প্রশ্ন হয় যে টেলিযোগাযোগ খাত কোন কোন ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে বা টেলিযোগাযোগ খাতের গুরুত্ব ব্যাখ্যা করো, এই যে আমরা 3টা পয়েন্ট আন্ডারলাইন করেছি, এই পয়েন্টের আলোকে তোমরা লিখতে পারবা যে দেশের কর্মসংস্থানে অবদান রাখছে। দেশের কর্মসংস্থানে কিভাবে অবদান রাখছে টেলিযোগাযোগ খাত? কেউ বলো তো আমাকে একটু। মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছো? টেলিযোগাযোগ খাত দেশের কর্মসংস্থানে কিভাবে অবদান রাখছে? ম্যাম, হ্যাঁ বলো। কর্মসংস্থান, অবকাঠামোগত উন্নয়নে এবং আধুনিক পন্থায় সেবার ডিজাইন করছে। সেটা না, তুমি আমার প্রশ্ন বুঝুনি। আমি বলেছি যে দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে টেলিযোগাযোগ কিভাবে ভূমিকা পালন করছে বা কিভাবে অবদান রাখছে। শিক্ষা খাত অথবা স্বাস্থ্য খাত। তুমি কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছো? ম্যাম, আমি শিওর না, মানে হবে কি হবে না এটা। জান্নাত রাইসা শুনতে পাচ্ছো আমাকে? জি ম্যাম, পাচ্ছি। বলেন, আমার প্রশ্নটা শুনেছেন আপনি? ম্যাম আরেকবার একটু বলেন। দেশের কর্মসংস্থানে, যে বলেছি না দুটো শব্দ আন্ডারলাইন করো। দেশের কর্মসংস্থানে টেলিযোগাযোগ খাত কিভাবে অবদান রাখছে, এটার ব্যাখ্যা কিভাবে হবে? যেখানে বলেছে না যে এই প্রতিষ্ঠানগুলো দেশের কর্মসংস্থানে রাখছে বিশেষ ভূমিকা, কিভাবে দেশের কর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখছে? দ্রুত বলতে হবে। ম্যাম লাইসেন্স প্রদান করে। লাইসেন্স প্রদান করলে কর্মসংস্থান হবে কার? সরি ম্যাম, এটা পারতেছি না। নওশীন মোশাররফ। জি ম্যাম, কিভাবে, এই লাইনের ব্যাখ্যাটা কি হবে? আধুনিক পন্থায় সেবার ডিজাইন করে এবং একই সাথে গ্রাহকদের সেবার ক্ষেত্রে বইয়ের ভিতর থেকে বের হও, বইয়ের ভিতর থেকে বের হও। দেশের কর্মসংস্থান কিভাবে তৈরি হয় বলো? বলছে যে টেলিযোগাযোগ খাত দেশের কর্মসংস্থানে রাখছে বিশেষ ভূমিকা। কিভাবে কর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখছে? কিভাবে বলো? এই পয়েন্টের ব্যাখ্যা তো এর আগে তোমরা অনেক পড়েছো। একটা মোবাইল ফোন কোম্পানি যখন গড়ে উঠবে সেখানে কি অনেক মানুষের প্রয়োজন হবে না বিভিন্ন কাজ সম্পাদনের জন্য?
হবে কিনা বলো? জি ম্যাম। তাহলে যখন বিভিন্ন মানুষের দরকার হবে, ধরো একটা মোবাইল ফোন কোম্পানিতে যদি 50 জন মানুষও লাগে, তাহলে দেশে 50 জন মানুষের কর্মসংস্থান হবে না? হবে কিনা বলো? এই যে গ্রামীণ ফোন, বাংলা লিংক, টেলিটক, রবি, এয়ারটেল, এই যে বিভিন্ন ধরনের যে মোবাইল কোম্পানিগুলো আছে, এগুলো কি একজন মানুষ দিয়েই চলছে? একজন মানুষ দিয়ে চলছে কিনা বলো? নাকি দেশের অনেক অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে? অনেকের কর্মসংস্থান হয়েছে। তাহলে এগুলো বুঝতে হবে তো, শুধু প্রশ্ন না বুঝে বইয়ের শব্দগুলোই বলছো তাহলে তো হবে না, বুঝতে হবে তো এগুলো। অবকাঠামোগত উন্নয়নেও ভূমিকা রাখে টেলিযোগাযোগ খাত। এখন অবকাঠামোগত উন্নয়ন, এই দুইটা শব্দের অর্থ কি? অবকাঠামো বলতে কি পড়েছিলাম এর আগে বলো? 9-10-এও পড়েছো, এর আগেও ক্লাসে বলা হয়েছিল যে অবকাঠামো বলতে কি বোঝায়। কোনো কিছু ধাপে ধাপে সঠিকভাবে আগানো। অবকাঠামোগত উন্নয়ন, যখন কোনো মোবাইল কোম্পানি যখন গ্রামে যাচ্ছে তাদের নেটওয়ার্ক দেওয়ার জন্য, তখন কি করছে সেখানে বলো? পাকা নেটওয়ার্ক। হ্যাঁ, এখন নেটওয়ার্ক কিভাবে দিবে? ওদের টাওয়ার বসাতে হয়, তাই না? এখন টাওয়ার বসাতে হবে, তারপরে ওদের কেবল নিতে হবে, বিদ্যুতের ব্যবস্থা থাকতে হবে সার্বক্ষণিক। উদাহরণ হিসেবে বলা যায় মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলো টেক্সট মেসেজ, ইন্টারনেট, ভয়েস মেসেজ, নিউজ সার্ভিস সহ বিভিন্ন উন্নত সেবা চালু করেছে। এই যে গ্রাহক সেবার ক্ষেত্রে বিশাল অবদান রাখছে। কিভাবে গ্রাহকদের সেবার ক্ষেত্রে বিশাল অবদান রাখছে সেটাই হচ্ছে উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেছে। যে টেক্সট মেসেজ আমরা লিখে প্রেরণ করতে পারছি, ইন্টারনেট, ভয়েস মেসেজ, যে আমার লেখার সময় নাই, আমি মুখেই মেসেজটা বলে দিচ্ছি, ভয়েস মেসেজ। নিউজ সার্ভিস সহ বিভিন্ন উন্নত সেবা চালু করেছে, ফলে জনসাধারণ পাচ্ছে উন্নত যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুযোগ। এই সুবিধাগুলো মানুষকে একে অপরের কাছাকাছি এনে দিয়েছে। এরপরে হচ্ছে শিক্ষা খাত। বাংলাদেশের অন্যতম একটি সেবা খাত হলো শিক্ষা। এই লাইনটা আন্ডারলাইন করে রাখো, অনেক সময় প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের অন্যতম সেবা খাত কোনটি, তখন আনসার হবে শিক্ষা খাত। স্বাধীনতা পরবর্তীকালে এদেশে হাতে গোনা কয়েকটি সরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় এবং জেলা শহরগুলোতে কিছু কলেজ ছিল। তাছাড়া বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিল কিছু স্কুল, মাদ্রাসা, মক্তব ইত্যাদি। বর্তমানে এদেশে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে অসংখ্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠিত হয়েছে। এই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থী বড় বড় ডিগ্রি নিয়ে বের হয়ে দেশ বিদেশের বিভিন্ন স্থানে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। এক কথায় বলা যায় যে কোনো খাতের চেয়ে শিক্ষা খাত বাংলাদেশের একটি স্বয়ংসম্পূর্ণ খাত। আন্ডারলাইন করো, শিক্ষা খাত বাংলাদেশের একটি স্বয়ংসম্পূর্ণ খাত। এই লাইনটি দিয়ে বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের
একটি স্বয়ংসম্পূর্ণ খাত কোনটি? তখন আনসার হবে শিক্ষা খাত, যেখান থেকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি দক্ষ জনশক্তি প্রতি বছর বের হয়ে যাচ্ছে। এর পরেরটি হচ্ছে স্বাস্থ্য খাত, ইংরেজিতে বলা হয় হেলথ সেক্টর। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে স্বাস্থ্য অন্যতম। অন্ন, বস্ত্র, বাসস্থানের পরেই স্বাস্থ্যের অবস্থান। পূর্বে সরকারি পর্যায়ে বড় বড় মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকলেও বর্তমানে বেসরকারি পর্যায়ে অনেক ছোট বড় মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। এই সকল কলেজে একদিকে যেমন হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে, অন্যদিকে তেমনি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিচ্ছে অগণিত মানুষ। আমাদের দেশের অধিকাংশ সরকারি এবং বেশ কিছু বেসরকারি হাসপাতাল আন্তর্জাতিক মানের। এই লাইনটা একটু আন্ডারলাইন করো। আমাদের দেশের অধিকাংশ সরকারি এবং বেশ কিছু বেসরকারি হাসপাতাল আন্তর্জাতিক মানের। এই সকল হাসপাতালে একদিকে যেমন রোগীরা আন্তর্জাতিক মানের সেবা পাচ্ছে, অন্যদিকে তেমনি রক্ষা পাচ্ছে বৈদেশিক মুদ্রার বহির্গমন। রক্ষা পাচ্ছে বৈদেশিক মুদ্রার বহির্গমন। এই শব্দগুলো একটু আন্ডারলাইন করো। বৈদেশিক মুদ্রার বহির্গমন মানে কি? কি বলবা? মিস বৈদেশিক মুদ্রা আসতেছে বেশি। বহির্গমন মানে আসতেছে? না বাইরে না চলে- ম্যাম, বাইরে চলে যাচ্ছে। বাইরে যাচ্ছে না হয়তো। হ্যাঁ, রক্ষা পাচ্ছে বৈদেশিক মুদ্রার বহির্গমন, অর্থাৎ বৈদেশিক মুদ্রা বাইরে যাওয়া থেকে রক্ষা পাচ্ছে। যেহেতু আমাদের দেশেই আন্তর্জাতিক মানের সরকারি এবং বেসরকারি পর্যায়ে হাসপাতাল আছে, কাজে মানুষ চিকিৎসার জন্য এখন আর বাইরে যাচ্ছে না, দেশেই চিকিৎসা করছে। সেই কারণে বলা হচ্ছে যে রোগীরা আন্তর্জাতিক মানের সেবা পাচ্ছে এবং রক্ষা পাচ্ছে বৈদেশিক মুদ্রার বহির্গমন। বর্তমানে সরকার এই খাতটিকে ব্যাপক গুরুত্ব দিয়ে এর আধুনিকায়নের দিকে নজর দিচ্ছেন। আচ্ছা, এর পরের সেবা খাত হচ্ছে পর্যটন সেবা খাত, ইংরেজিতে বলা হয় ট্যুরিজম সার্ভিস সেক্টর। বর্তমানে যতগুলো খাত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাদের মধ্যে পর্যটন সেবা খাত অন্যতম। এদেশে রয়েছে প্রচুর পরিমাণে ঐতিহাসিক দর্শনীয় স্থান, আছে পাহাড় পর্বত, আছে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত, আছে ম্যানগ্রোভ সুন্দরবন, আছে হাওর বাওর, বড় বড় সেতু, পীর আউলিয়ার মাজার সহ আরো কত কি। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত আর ম্যানগ্রোভ সুন্দরবন, এই শব্দগুলো একটু আন্ডারলাইন করো। যদি প্রশ্ন হয় পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কোথায় আছে, কি হবে আনসার বলো? পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কোথায়? বাংলাদেশ। বাংলাদেশে কোনটা বলো? কক্সবাজার। কক্সবাজার, ভেরি গুড। আর ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত? সুন্দরবন। সুন্দরবন, গুড। পূর্বে এ দেশের মানুষ বিনোদন হিসেবে ভ্রমণকে বেছে না নিলেও বর্তমানে ভ্রমণকে বিনোদনের একটি অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। তাছাড়া এই সকল দর্শনীয় স্থান উপভোগ করার জন্য প্রতি বছর বিদেশি পর্যটকগণও এদেশে আসছে। বর্তমানে পর্যটনকে ঘিরে কক্সবাজার সহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের বেশ কিছু হোটেল,
মোটেল, শপিং মল ইত্যাদি। এই লাইনটা একটু আন্ডারলাইন করো। বর্তমানে পর্যটনকে ঘিরে কক্সবাজার সহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের বেশ কিছু হোটেল, মোটেল এবং শপিং মল ইত্যাদি। এই খাত থেকে অর্থাৎ পর্যটন সেবা খাত থেকে অভ্যন্তরীণ আয় সহ অর্জিত হচ্ছে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা। অভ্যন্তরীণ আয় সহ অর্থাৎ দেশের জনগণ যেমন বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাচ্ছে, এখান থেকে যেমন আয় হচ্ছে, তেমনি বিদেশি নাগরিকরা যখন বাংলাদেশে এসে এই বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে যাচ্ছে, তখন হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এই কারণে বলা হচ্ছে যে এই খাত থেকে অভ্যন্তরীণ আয় সহ অর্জিত হচ্ছে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা। তবে এই খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে সরকারি খাত সহ বেসরকারি উদ্যোক্তাদের আরো আন্তরিক হতে হবে। এরপর এটি বলেছে আমদানি রপ্তানি খাত, ইংরেজিতে বলা হয় এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টরস। মুক্তবাজার অর্থনীতির এই যুগে আমদানি রপ্তানি খাতের প্রবৃদ্ধি যে কোনো দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। 16 কোটি মানুষের এই দেশে একদিকে যেমন প্রচুর পরিমাণে দ্রব্য সামগ্রী আমদানি করতে হয়, অন্যদিকে তেমনি গার্মেন্টস, চামড়াজাত পণ্য, চা, চিংড়ি সহ নানান ধরনের পণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে। এই সকল আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে হাজার হাজার মানুষ ও প্রতিষ্ঠান। আচ্ছা, এই সেকেন্ড লাইনটা একটু আন্ডারলাইন করো। 16 কোটি মানুষের এই দেশে একদিকে যেমন প্রচুর পরিমাণে দ্রব্য সামগ্রী আমদানি করতে হয়। যদি প্রশ্ন হয় যে আমাদের প্রচুর পরিমাণে কি আমদানি করতে হয়, তখন আনসার হবে দ্রব্য সামগ্রী। আর রপ্তানি করা হয় কোনগুলো? রপ্তানি করা হয় গার্মেন্টস, অর্থাৎ গার্মেন্টসে উৎপাদিত পণ্য সামগ্রী, চামড়াজাত পণ্য, চা এবং চিংড়ি, এগুলো হচ্ছে রপ্তানি করা হয়। এই লাইনটাও আন্ডারলাইন করবা। এই সকল আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে হাজার হাজার মানুষ ও প্রতিষ্ঠান। এই খাতে সরকারি প্রতিষ্ঠানগুলো যেমন তাদের সেবা দিয়ে যাচ্ছে, সেই সাথে সেবা দিয়ে যাচ্ছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত আছে বিপুল সংখ্যক মানুষ। তাছাড়া অবস্থানগত সুবিধার কারণে পার্শ্ববর্তী দেশসমূহে এদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে তাদের দেশের আমদানি রপ্তানি ব্যবসা পরিচালনা করছে। ফলে এই খাত থেকে আমাদের দেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এর পরের খাতটি হচ্ছে পরিবহন সেবা খাত। বাংলাদেশে পরিবহন সেবার ক্ষেত্রে অভূতপূর্ব সফলতা লক্ষ্য করা যাচ্ছে। সারা দেশে এখন পরিবহন নেটওয়ার্কের আওতায় এসেছে। পরিবহনের প্রতিটি ক্ষেত্রে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ কাজ করে যাচ্ছে। যদিও বাংলাদেশ রেলওয়ে রেল পরিবহনের ক্ষেত্রে একমাত্র সংস্থা, তবুও সড়কপথ, নৌপথ ও আকাশপথে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এদেশে এখন প্রায় প্রতিটি গ্রামে সড়ক পথে পৌঁছে যাওয়া যায়। নদীর নাব্যতা কমে যাওয়ায় যদিও নৌপথের আয়তন সীমিত হয়ে পড়েছে, তারপরেও দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগে এই পথের গুরুত্ব কোনো অংশে কম নয়। আবার
আন্তর্জাতিক পণ্য পরিবহনের সিংহভাগ নৌপথেই সম্পাদিত হয়। সিংহভাগ শব্দটার অর্থ কি, কে বলতে পারবে? অধিকাংশ। অধিকাংশ, ভেরি গুড। তাহলে এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো। আন্তর্জাতিক পণ্য পরিবহনের সিংহভাগ নৌপথে সম্পাদিত হয়। যদি প্রশ্ন হয় যে আন্তর্জাতিক পণ্য পরিবহনের সিংহভাগ কোন পথে সম্পাদিত হয়, তখন আনসার হবে নৌপথে। তাছাড়া আকাশপথের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সরকারি বিমান সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। বর্তমানে পণ্য পরিবহন, যাত্রী পরিবহন, পার্সেল পরিবহন সহ অন্যান্য সেবা প্রদানে বাংলাদেশের এই খাতটি ব্যাপক উন্নতি সাধন করেছে। এর পরের খাতটি হচ্ছে বিনোদন সেবা খাত। ইংরেজিতে বলা হয় অ্যামিউজমেন্ট সার্ভিস সেক্টর। পূর্বে বিনোদন বলতে গ্রামে গঞ্জে বায়োস্কোপ, সার্কাস, যাত্রা, জারিগান, কবিগান, মেলা, লাঠি খেলা ইত্যাদি এবং শহরের প্রেক্ষাপটে প্রদর্শিত সিনেমা এবং নাট্যমঞ্চে প্রদর্শিত নাটকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ব্র্যাকেটে রাখো এই লাইনটা, যে পূর্বে বিনোদন বলতে গ্রামে গঞ্জে কোনগুলোকে বোঝানো হতো? বায়োস্কোপ, সার্কাস, যাত্রা, জারিগান, কবিগান, মেলা, লাঠি খেলা, এগুলোই ছিল গ্রামের ক্ষেত্রে বিনোদন। আর শহরের ক্ষেত্রে বিনোদন ছিল হলে গিয়ে সিনেমা দেখা অথবা নাট্যমঞ্চে গিয়ে নাটক দেখা। অতি সম্প্রতি বাংলাদেশে বিনোদন সেবার বিকাশ ঘটেছে। অতীতে সরকারি পর্যায়ে সীমিত আকারে বিনোদন সেবা প্রদান করা হতো। বর্তমানে বেসরকারি পর্যায়ে থিম পার্ক, গেম পার্ক, ওয়ান্ডারল্যান্ড, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, শিশু পার্ক, ফয়েজ লেক প্রভৃতি আন্তর্জাতিক মানের বিনোদন সেবা প্রদান করে যাচ্ছে। তাছাড়া ইলেকট্রনিক্স মিডিয়ার কারণে বর্তমানে ঘরে বসে নাটক, সিনেমা, মেগা সিরিয়াল সহ নানান ধরনের শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করা সম্ভব হচ্ছে। এই সকল খাত থেকে সরকার পাচ্ছে বিপুল পরিমাণে রাজস্ব। এরপরে হচ্ছে ব্যাংকিং সেবা খাত। ইংরেজিতে বলা হচ্ছে ব্যাংকিং সার্ভিস সেক্টর। বাংলাদেশে ব্যাংকিং খাতের সেবা এখন আন্তর্জাতিক মানের। স্বাধীনতার পর এই দেশে হাতে গোনা কয়েকটি সরকারি ব্যাংক এই খাতে সেবাদানে নিয়োজিত ছিল। তখন সেবার মান ছিল গতানুগতিক। পরবর্তী পর্যায়ে সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাগণ এই খাতে এগিয়ে আসে। ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই খাতটি এখন আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে। দেশীয় ব্যাংকের পাশাপাশি এদেশে বর্তমানে অনেকগুলো বিদেশি ও আন্তর্জাতিক ব্যাংক কর্মরত আছে। আধুনিক সমাজে গ্রাহক সেবাদানের ক্ষেত্রে এদেশের সকল ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম মেশিনে 24 ঘন্টা টাকা উত্তোলন, ফাস্ট ট্র্যাকের মাধ্যমে 24 ঘন্টা অর্থ উত্তোলন ও জমাদান, মোবাইল ব্যাংকিং, সহজ শর্তে ঋণ প্রদান, ব্যবসা পরামর্শ, দ্রুততার সাথে আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি ইত্যাদির ফলে ব্যাংকের প্রতি মানুষের আস্থা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া ব্যবসা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে ব্যাংক ব্যাপক ভূমিকা রাখছে। এরপরে হচ্ছে ডাক বিভাগ। ইংরেজিতে বলা হচ্ছে পোস্টাল সার্ভিস। বাংলাদেশের ডাক বিভাগ একটি গুরুত্বপূর্ণ সেবা খাত। এদেশে ডাক বিভাগের ইতিহাস বেশ পুরাতন। ডাক সেবার ক্ষেত্রে এই দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বেশ কিছু প্রতিষ্ঠান নিয়োজিত আছে।
তারা দেশি ও বিদেশি অন্যান্য ডাক সেবাদানকারী সংস্থার সহায়তায় এই সেবাটিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, অর্থাৎ জনগণের হাতের কাছে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ ডাক বিভাগ এদেশের একমাত্র সরকারি ডাক সেবাদানকারী প্রতিষ্ঠান। এই লাইনটা আন্ডারলাইন করো। বাংলাদেশ ডাক বিভাগ এদেশের একমাত্র সরকারি ডাক সেবা দানকারী প্রতিষ্ঠান। অনেক সময় প্রশ্ন হয় যে বাংলাদেশের একমাত্র সরকারি ডাক সেবা দানকারী প্রতিষ্ঠান কোনটি, তখন আনসার হবে বাংলাদেশ ডাক বিভাগ। এছাড়াও DHL, ফিডেক্স, UPS, সুন্দরবন, কন্টিনেন্টাল ইত্যাদি বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠানগুলো দেশের মধ্যে এবং দেশের বাইরে প্রয়োজনীয় ডকুমেন্টস, পণ্য সামগ্রী এবং অর্থ আনা নেওয়া করে। এই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে SF পরিবহন নামের একটি বেসরকারি পরিবহন সংস্থাও সীমিত পরিসরে এই কাজগুলো করে যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে বিদ্যুৎ খাত, ইংরেজিতে বলা হয় ইলেকট্রিসিটি সেক্টর। বিদ্যুৎ হলো এমন একটি সম্পদ যা ছাড়া অর্থনীতির সকল খাত অসাড় হয়ে পড়ে। এই লাইনটা একটু আন্ডারলাইন করো। এই লাইন দিয়ে বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে কোন খাতটি ছাড়া অর্থনীতির সকল খাত অসাড় হয়ে পড়ে, অর্থাৎ বিকল হয়ে যায়। কোন খাত ছাড়া বলো? বিদ্যুৎ খাত। বিদ্যুৎ খাত, গুড। এই খাতটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থনীতির সকল খাতকে প্রভাবিত করে। আমাদের দেশে চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন অনেক কম, ফলে বিদ্যুতের ঘাটতি থাকছে অনেক। বর্তমানে বেসরকারি পর্যায়ে নগণ্য পরিমাণে অর্থাৎ সামান্য পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হলেও সিংহভাগ উৎপাদিত হচ্ছে সরকারিভাবে। তবে বিদ্যুতের বিতরণ পুরোটাই সরকারের হাতে ন্যস্ত। ডেসা, ডেসকো, পল্লী বিদ্যুৎ সমিতি ইত্যাদি প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধিকার লাভ করে গ্রাহকদের মাঝে বিদ্যুৎ বিতরণ করে যাচ্ছে। এই খাতটি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও স্বয়ংসম্পূর্ণ নয়। তবে পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদীর রূপপুরে অবস্থিত প্রস্তাবিত আণবিক শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু হলে হয়তো এই খাতটি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হবে। সরকারের বর্তমান কর্মকাণ্ডে মনে হচ্ছে অচিরেই এই কেন্দ্রটি চালু হবে। এর পরেরটি হচ্ছে সমাজ সেবা খাত, ইংরেজিতে বলা হয় সোশ্যাল সার্ভিস সেক্টর। বাংলাদেশে বর্তমানে প্রচুর সংখ্যক সমাজ সেবা খাত গড়ে উঠেছে। এগুলোর মূল কাজ হলো বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করে তোলা। লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো। এগুলোর মূল কাজ হলো বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করে তোলা। যদি প্রশ্ন হয় যে সমাজ সেবা খাতের মূল উদ্দেশ্য কি, তখন আনসার হবে বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করে তোলা। এদেশে বিভিন্ন NGO, বিভিন্ন সংস্থা, জনকল্যাণমূলক সমিতি সহ বিভিন্ন সংস্থা কাজ করে সমাজসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আধুনিক এমনই একটি সংস্থা যারা ধূমপান বিরোধী প্রচারে নিজেদের নিয়োজিত রেখেছে। লাইনটা একটু আন্ডারলাইন করবা। আধুনিক এমন একটি সংস্থা যারা ধূমপান বিরোধী প্রচারে নিজেদের নিয়োজিত রেখেছে। এই লাইনটা দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে ধূমপান বিরোধী প্রচারে নিয়োজিত কোন NGO, মানে সেই NGOটার নাম কি? সেই NGOটার নাম হচ্ছে আধুনিক। আবার বেলা নামের একটি সংস্থা আছে যাদের কাজ হলো পরিবেশ দূষণ রোধে কাজ করে যাওয়া। এই লাইনটাও আন্ডারলাইন করো যে বেলা নামক সমাজ সেবা খাত কি করে? পরিবেশ দূষণ রোধে কাজ করে।
এভাবে পরিবেশ বাঁচাও আন্দোলন, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, শিশু ও মাতৃ অধিকার, শিশু শ্রম প্রতিরোধ, যৌতুক বিরোধী আন্দোলন সহ নানান ধরনের সমাজ সেবামূলক সংস্থা আছে যাদের কাজ হলো সামগ্রিকভাবে এই দেশের জনগণকে সচেতন করে তোলা। লাস্ট হচ্ছে অন্যান্য খাত। উপরোক্ত সেবা খাতগুলো ছাড়াও এদেশে বহু সেবাদানকারী প্রতিষ্ঠান আছে যারা ব্যবসায়ের সহায়ক সেবা প্রতিষ্ঠান হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এগুলো হলো রপ্তানি উন্নয়ন ব্যুরো, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা, ইংরেজিতে বলা হয় এক্সপোর্ট প্রসেসিং জোন, সংক্ষেপে যে আমরা ইপিজেড বলি, ইপিজেড তার পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। একটু আন্ডারলাইন করে রাখো, এগুলো অনেক সময় পূর্ণরূপ হিসেবে আসে। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, ইংরেজিতে বলা হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, সংক্ষেপে হচ্ছে টিসিবি। বেসিক বিনিয়োগ বোর্ড ইত্যাদি প্রতিষ্ঠান সমূহ ব্যবসা প্রতিষ্ঠানকে নানান ধরনের সেবা প্রদান করে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা বিজ্ঞাপন, বাজার গবেষণা, পণ্য গবেষণা ইত্যাদি কাজে নিজেদেরকে নিয়োজিত রেখে এদেশে ব্যবসা বাণিজ্যে তথা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ঠিক আছে, এ ছিল বাংলাদেশের সেবা খাতের প্রবৃদ্ধি। সেবা খাতের প্রবৃদ্ধি যা পড়লাম আজকে বাসায় আরেকবার রিভিশন দিবা। আর গত ক্লাসে যা পড়িয়েছিলাম সবাই বাসায় দেখেছিলে একটু? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, নওশিন আমাকে বলবা যে উৎপাদন ব্যবস্থাপনার একটি আধুনিক রূপ কোনটি? ম্যাম আমি লাস্ট ক্লাসে ছিলাম না, আর ওই ক্লাসটা এখনো করি নাই ইউটিউবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কে দিতে পারবে আমাকে? উৎপাদন ব্যবস্থাপনার একটি আধুনিক রূপ কোনটি? আসফিন শুনতে পাচ্ছ? আসফিন তো ছিলে মনে হয় গত ক্লাসে। সেবা খাত। আধুনিক রূপ সেবা খাত। উৎপাদন ব্যবস্থাপনার একটি আধুনিক রূপ কোনটি? গত ক্লাসে পড়েছি তো আমরা, তার মানে পড়াশোনা করি নাই, তাই তো? কার্যিক ব্যবস্থাপনা ছিল না? জি ম্যাম। অতি সম্প্রতি উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি শাখা সৃষ্টি করা হয়েছে, সেই শাখাটির নাম কি? কে বলবা? জান্নাত রাইসা শুনতে পাচ্ছ? ম্যাম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ভেরি গুড, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আচ্ছা, আমার এখানে খুবই কম সময় দেখাচ্ছে, কয়েক সেকেন্ড। ঠিক আছে, সবাই ভালো থেকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের কথা হবে। সবাইকে আল্লাহ হাফেজ। ম্যাম ওয়ালাইকুম আসসালাম।